আপনারা যারা WBSSC গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের আমাদের মক টেস্ট 15 এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা জিকে থেকে বাছাই করে 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের আগের ভিডিওতে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক কোশ্চেন দেওয়া ছিল, যে প্রশ্নটি হলো গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদ কে ছিলেন? গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদ কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি অনেকেই করেছেন, তো দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, ধন্বন্তরী। ধন্বন্তরীকে আয়ুর্বেদের দেবতা বা আদি গুরু বলা হয়। তিনি রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভার অন্যতম রত্ন ছিলেন। তো এই ছিল আমাদের আগের ভিডিওর হোমওয়ার্কের প্রশ্নের উত্তরটি। তো দেখে নেব আজকের প্রথম প্রশ্নটি। আজকের প্রথম প্রশ্নটি হলো, ভারতের মরু অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী কোনটি? ভারতের মরু অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, লুনি। লুনি হলো ভারতের রাজস্থান রাজ্যের মরু অঞ্চলের প্রধান নদী। এটি পুষ্কর উপত্যকা থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রানে গিয়ে মিশেছে। এটি একটি অন্তঃপ্রবাহিনী নদী। তো দেখে নেব দ্বিতীয় প্রশ্নটি। আজকের দ্বিতীয় প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার দীর্ঘ? পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার দীর্ঘ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 2217 কিলোমিটার। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 2216.7 কিলোমিটার। রাউন্ড ফিগারে ধরলে 2217 কিলোমিটার। দেখে নেব পরের প্রশ্নটি। কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য? কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য? আপনারা যারা এই প্রশ্নগুলির সঠিক উত্তর জানেন, ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই প্রশ্নের দাগ নম্বর দিয়ে উত্তরগুলি কমেন্ট করে জানাতে পারেন। তো দেখে নেব এই প্রশ্নের উত্তরটি কী হবে। তো এই প্রশ্নের উত্তরটি হবে অপশান গ, অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। এটি এই রাজ্যের কৃষ্ণা জেলার কুচিপুড়ি গ্রাম থেকে উদ্ভূত হয়েছে। আজকের 4 নম্বর প্রশ্নটি হলো, রামচরিত কার লেখা? রামচরিত কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, সন্ধ্যাকর নন্দী। পাল রাজা রামপালের স্তুতি গেয়ে সন্ধ্যাকর নন্দী রামচরিত লিখেছিলেন। মনে রাখবেন, রামচরিত মানস লিখেছিলেন তুলসীদাস। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, কুমোরের চাকা কোন যুগের আবিষ্কৃত হয়? কুমোরের চাকা কোন যুগে আবিষ্কৃত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগে মানুষ স্থায়ীভাবে বসবাস ও কৃষিকাজ শুরু করে এবং এই সময়ে কুমোরের চাকা আবিষ্কৃত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 6 নম্বর প্রশ্নটি হলো, লিপির পাঠ্যোদ্ধার অধ্যয়নকে কী বলা হয়? লিপির পাঠ্যোদ্ধার অধ্যয়নকে কী বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, প্যালিওগ্রাফি। প্রাচীন লিপি বা লিখন পদ্ধতি নিয়ে পড়াশোনাকে প্যালিওগ্রাফি বলা হয়। অন্যদিকে শিলালিপি বা উৎকীর্ণ লিপি পাঠকে এপিগ্রাফি বলা হয়। আজকে 7 নম্বর প্রশ্নটি হলো, অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছেন? অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, পাণিনি। পাণিনি রচিত অষ্টাধ্যায়ী হল সংস্কৃত ব্যাকরণের একটি ভিত্তিপ্রস্তর গ্রন্থ। এটি প্রাচীনতম ব্যাকরণ গ্রন্থগুলোর একটি। তো দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো, বুদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, পালি। গৌতম বুদ্ধের বাণী ও বৌদ্ধ দর্শনের সংকলন ত্রিপিটক পালি ভাষায় রচিত। এটি বিনয়, সূত্র ও অভিধম্ম পিটকে বিভক্ত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 9 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম বন নীতি কত সালে গৃহীত হয়? ভারতের প্রথম বন নীতি কত সালে গৃহীত হয়?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ 1952 সালে। স্বাধীন ভারতে প্রথম জাতীয় বন নীতি 1952 সালে গ্রহণ করা হয়। এর মূল লক্ষ্য ছিল দেশের 1/3 ভূমি বনভূমির আওতায় আনা। দেখে নেব পরের প্রশ্নটি। নিম্নের কোন শহরে 0 মাইল সেন্টার অবস্থিত? নিম্নের কোন শহরে 0 মাইল সেন্টার অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ নাগপুর। নাগপুরকে ভারতের ভৌগোলিক কেন্দ্রবিন্দু ধরা হয়। ব্রিটিশ শাসন আমলে এখান থেকেই দেশের বিভিন্ন স্থানের দূরত্ব পরিমাপ করা হতো। আজকের 11 নম্বর প্রশ্নটি হলো সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে? সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ জেমস প্রিন্সেপ। 1837 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জেমস প্রিন্সেপ সর্বপ্রথম সম্রাট অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন? আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ গুপ্ত যুগ। গুপ্ত যুগকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। বিখ্যাত গণিতবিদ আর্যভট্ট ও জ্যোতির্বিদ বরাহমিহির এই সময়ের মনীষী ছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 13 নম্বর প্রশ্নটি হলো তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ দেবেন্দ্রনাথ ঠাকুর। 1839 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়ের আদর্শ প্রচারের জন্য তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। তো দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 14 নম্বর প্রশ্নটি হলো কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়? কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ 26শে জানুয়ারি 1930। লাহোর অধিবেশনে জওহরলাল নেহরুর সভাপতিত্বে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 1930 সালের 26শে জানুয়ারি সারা ভারতে প্রথম পূর্ণ স্বরাজ বা স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো ভারতের দ্বিতীয় জনবহুল জেলা কোনটি? ভারতের দ্বিতীয় জনবহুল জেলা কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ উত্তর 24 পরগনা। 2011 সালের আদিমশুমারি অনুযায়ী মহারাষ্ট্রের থানে জেলা ভারতের সবচেয়ে জনবহুল জেলা এবং পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা দ্বিতীয় স্থানে রয়েছে। আজকের 16 নম্বর প্রশ্ন হলো মাজুলি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ, এটি কোন রাজ্যে অবস্থিত? মাজুলি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ, এটি কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ আসাম। ব্রহ্মপুত্র নদীর বুকে অবস্থিত মাজুলি দ্বীপটি আসামে অবস্থিত। এটি ভারতের প্রথম দ্বীপ জেলা হিসেবে স্বীকৃত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 17 নম্বর প্রশ্নটি হলো কোন আইনের দ্বারা ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়? কোন আইনের দ্বারা ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন। ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া 1947 সালের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এর মাধ্যমে ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র গঠিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 18 নম্বর প্রশ্নটি হলো হরপ্পা সভ্যতার মানুষ কিসের পূজা করতেন? হরপ্পা সভ্যতার মানুষ কিসের পূজা করতেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ পশুপতি
ও মাতৃমূর্তি। হরপ্পা সভ্যতায় পাওয়া সিলমোহর থেকে পশুপতি শিব এবং পোড়ামাটির মাতৃমূর্তির প্রমাণ পাওয়া যায়, যা তাদের ধর্মীয় বিশ্বাসের ইঙ্গিত দেয়। আজকের 19 নম্বর প্রশ্ন হলো, সর্বপ্রথম কেন্দ্রীয় আইনসভা স্থাপিত হয়েছিল কত সালে? সর্বপ্রথম কেন্দ্রীয় আইনসভা স্থাপিত হয়েছিল কত সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, 1921 সালে। ভারত শাসন আইন 1919-এর অধীনে 1921 সালে প্রথম কেন্দ্রীয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়। আজকের 20 নম্বর প্রশ্ন হলো, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় তার নাম কি? শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় তার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তির অসামান্য অবদানের জন্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, যাকে CSIR বলা হয়, অর্থাৎ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এই সম্মানজনক পুরস্কার প্রদান করে। আজকের 21 নম্বর প্রশ্ন হলো, ডেকান ট্র্যাপ কোন রাজ্যে দেখা যায় না? ডেকান ট্র্যাপ কোন রাজ্যে দেখা যায় না? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, রাজস্থান। ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্যের মালভূমি মূলত মহারাষ্ট্র, গুজরাট ও মধ্যপ্রদেশের অংশ জুড়ে বিস্তৃত। রাজস্থানে এটি দেখা যায় না। আজকের 22 নম্বর প্রশ্ন হলো, দ্য এলিফ্যান্টা ফেস্টিভ্যাল অফ আর্ট অ্যান্ড কালচার ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়? দ্য এলিফ্যান্টা ফেস্টিভ্যাল অফ আর্ট অ্যান্ড কালচার ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, মুম্বাই। মহারাষ্ট্র পর্যটন উন্নয়ন নিগম মুম্বাইয়ের এলিফ্যান্টা গুহার ঐতিহ্য তুলে ধরতে প্রতি বছর এই উৎসব আয়োজন করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 23 নম্বর প্রশ্নটি হলো, 1974 খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে? 1974 খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, জ ফ্রাসোয়া জারিজ। ফরাসি প্রত্নতাত্ত্বিক জ ফ্রাসোয়া জারিজ ও রিচার্ড মিডো 1974 সালে পাকিস্তানের বালুচিস্তানে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 24 নম্বর প্রশ্নটি হলো, ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন কারা? ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন কারা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, কুষাণরা। কুষাণ সম্রাট কনিষ্ক বা তার পূর্বসূরি ভীম কোদফিসের ভারতে ব্যাপকভাবে স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমান্ত নির্দেশ করে? ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমান্ত নির্দেশ করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, ভারত ও চীন। 1914 সালে সিমলা কনভেনশনের মাধ্যমে ভারত ও তিব্বত, পরবর্তীতে চীন এর মধ্যে এই সীমানা রেখা নির্ধারিত হয়। আজকে 26 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন সম্রাটের সভাকবি ছিলেন বাণভট্ট? নিম্নলিখিত কোন সম্রাটের সভাকবি ছিলেন বাণভট্ট? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, হর্ষবর্ধন। বাণভট্ট সম্রাট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। তিনি হর্ষচরিত ও কাদম্বরী কাব্য রচনা করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 27 নম্বর প্রশ্নটি হলো, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রাচীন মুদ্রা পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতিকে কি বলা হয়? বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রাচীন মুদ্রা পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতিকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ, নিউমিসমেট্রিক্স। মুদ্রার ইতিহাস, তার গঠন ও বৈশিষ্ট্য নিয়ে বৈজ্ঞানিক পড়াশোনাকে নিউমিসমেট্রিক্স বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো, তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত? তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, ময়ূরাক্ষী। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় ময়ূরাক্ষী নদীর ওপর তিলপাড়া সেচ বাঁধ বা ব্যারেজটি অবস্থিত। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, পেট্রোকেমিক্যাল শিল্প। পেট্রোকেমিক্যাল শিল্প অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ার কারণে এবং ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনার জন্য একে উদীয়মান শিল্প বলা হয়। আজকে 30 নম্বর প্রশ্নটি হলো, কবে এশিয়াটিক সোসাইটির পত্তন হয়? আচ্ছা, এখানে একটু কারেকশান আছে, এটা পত্তন নয়, এটি হবে প্রতিষ্ঠা। এটা হবে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা হয়। কবে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, 1784। 15 জানুয়ারি 1784 সালে স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন। তো দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 31 নম্বর প্রশ্নটি হলো, নিচের কোন বইটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়? নিচের কোন বইটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, রাজতরঙ্গিনী। কলহন রচিত রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে প্রাচীন কাশ্মীরের রাজনৈতিক ও সামাজিক ইতিহাস বিশদভাবে জানা যায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 32 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ? নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, ক্যাবিনেট মিশন। 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 33 নম্বর প্রশ্নটি হলো, কখন মাদ্রাজ রাজ্যটিকে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয়? কবে বা কখন মাদ্রাজ রাজ্যটিকে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 1969 সালে। 1956 সালে রাজ্য পুনর্গঠন হলেও মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয় 14 জানুয়ারি 1969 সালে CN আন্না দুরাইয়ের আমলে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 34 নম্বর প্রশ্নটি হলো, জৈন ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল কোন ভাষায়? জৈন ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল কোন ভাষায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে প্রাকৃত বা অর্ধ মাগধী। সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে জৈন ধর্মগ্রন্থগুলি প্রধানত প্রাকৃত বা অর্ধ মাগধী ভাষায় লেখা হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 35 নম্বর প্রশ্নটি হলো, চন্দ্রতাল উপত্যকাটি কোথায় অবস্থিত? চন্দ্রতাল উপত্যকাটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, হিমাচল প্রদেশ। চন্দ্রতাল লেক বা উপত্যকা হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলায় অবস্থিত। এটি অত্যন্ত মনোরম স্থান। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 36 নম্বর প্রশ্নটি হলো, নিচের কোন গ্রন্থটিতে পাটলিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা আছে? নিচের কোন গ্রন্থটিতে পাটলিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, ইন্ডিকা। মেগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে মৌর্য শাসনকালে পাটলিপুত্র নগরের প্রশাসনিক ও সামাজিক ব্যবস্থার বর্ণনা পাওয়া যায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 37 নম্বর প্রশ্নটি হলো, কে স্কুল বুক সোসাইটি স্থাপন করেন? কে স্কুল বুক সোসাইটি স্থাপন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, ডেভিড হেয়ার।
1817 সালে কলকাতায় ছাত্রদের হাতে সস্তায় পাঠ্য বই পৌঁছে দেওয়ার জন্য ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 38 নম্বর প্রশ্ন হলো, গিরিশ কান্ডার কিসের সাথে যুক্ত ছিলেন? গিরিশ কান্ডার কিসের সাথে যুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, নাটক ও সাহিত্য। গিরিশ কান্ডার ছিলেন একজন অত্যন্ত খ্যাতনামা ভারতীয় নাট্যকার, অভিনেতা ও নির্দেশক। তিনি জ্ঞানপীঠ পুরস্কারও পেয়েছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। লাইফ ডিভাইন বইটির লেখক কে? লাইফ ডিভাইন বইটির লেখক কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, অরবিন্দ ঘোষ। শ্রী অরবিন্দ ঘোষের লেখা দ্য লাইফ ডিভাইন একটি কালজয়ী দার্শনিক গ্রন্থ, যা আধ্যাত্মিক বিবর্তন নিয়ে রচিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 40 নম্বর ও শেষ প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোন সম্রাটের সাথে নাসিক প্রশস্তি সম্পর্কিত? নিম্নলিখিত কোন সম্রাটের সাথে নাসিক প্রশস্তি সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক, গৌতমীপুত্র সাতকর্ণী। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর বিজয়ের কাহিনী তার মা গৌতমী বলশ্রী নাসিক প্রশস্তিতে উৎকীর্ণ করেন। তো এই হলো আমাদের আজকের মোট 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেকটাই মাইকের আওয়াজ রয়েছে, তো একটু কষ্ট করে শুনে নিও। তো আজকের হোমওয়ার্ক প্রশ্নটি হলো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? আপনাদের করতে হবে এই প্রশ্নের উত্তরটি ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হবে। তো আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।